নমস্কার। পাঁচমেশালি গল্পে আবার সবাইকে স্বাগত। আমি বন্দনা। আজ আমি পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কিন্নর দল। আশা করি গল্পটা সকলের ভালো লাগবে। তো শুরু করা যাক। কিন্নর দল। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব বেশি ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারোর ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। আগেই বলেছি, সকলের অবস্থা খারাপ এবং খানিকটা তারই দরুন, খানিকটা বা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় একঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠাবাড়িটা চাবি দেয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়। ছোট ছেলেটি জন্মাবধি কালো ও বোবা, পিসিমার কাছে থেকে মুখ বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে যে এমনিভাবেই তার জীবনটা কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ায় সবাই খুব সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন একঘর লোক কেন এতবার বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে দুদিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে। এখন সাপ হয় কি ব্যাঙ হয় তারই কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ ঘটেনি, তবে বয়সেও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজাল্লি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জে গিন্নি, চক্কর্তি গিন্নি প্রভৃতি তো থাকবেনই, অল্প বয়সী বউয়েরাও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এই মজলিসে হয়ে থাকে তা শুনলে নারীজাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিতি না হবে, সে নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলো থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বোসগিন্নি বলছিলেন, আরে বাপু, দিচ্ছি তো রোজই, আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো, এক আধখানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই, যা খেগে যা। তা কি পোড়ার মুখে কোনো দিন সুবাক্যি আছে? ও মা, আজ আমার মেয়ে 2টো নেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে। তা বলে কি না রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে। এইসব আর কি 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চাল চলন ধরন ধারণ রীতিনীতির নানা রূপ সমালোচনা করল। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি
16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মায়ের সম্বন্ধে অমনি বলে বসল, সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, অমর লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও থেকে থাকে, ঘুরে নমস্কার। বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্য তাকে কেউ বকলে না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরও কত দূর গড়াতো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা শোনোনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে। বড়ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানা রূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এরপরই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মরা মরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দার ঘোঁটের আভাস ওরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বসগিন্নি বললেন, তাই বলো, নইলে এমনি কোথাও কিছু নয় শ্রীপতি বিয়ে করলে? হে কি কখনো হয়? কি জাত মেয়েটার, হিঁদু তো। অর্থাৎ তাহলে রগরটা আরও জমে। রায়বউ বললেন, হিঁদুই, মেয়েটা বদ্যি বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন। এ অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্যজাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারো বিশ্বাস ব্রাহ্মণের পরই বৈদ্যের সামাজিক স্থান। তারা এক প্রকারের নিম্ন বর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বইয়ের বয়স কত? ও তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট জাত গো রাম! ছি 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 ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে নয় আর মেয়ে নয়, মাগি বলো। পার শশা, বাপমা বুঝি ঘরে বীজ রেখেছিল? কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা না তো? চক্করতে গিন্নি বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিলে। হ্যাঁ, এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা নাকি বৌদিদিকে নিয়ে শিগগিরই আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেনি। গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে শুনি? মানুষের একটা লজ্জা শরমও তো থাকে। করিয়ে ফেলেছিস না হয় একটা অকাজ। এসব কি খিটস্টানি কাণ্ড কারখানা! কালে কালে কী যে হলো! আর সে ধিঙ্গি মাগিটারই বা কী ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে আসবে কোন সাহসে শুনি?
শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকো থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা ব্রুদ, একটা ছোকরা চাকর ও দুটি ট্যাঙ্ক ও একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অতবেলায় স্নান করছিল তারা তক্ষুনি পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না অত বেলায়। এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয় যদি, অসময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হতে দেয়া কর্তব্য নয়। সুতরাং সে সঞ্জাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজেই রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছির 2-3 বাড়ির মেয়েরা শাঁখ হাতে আর জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন। খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েও এলো অনেক। শান্তি এলো, কমলা এলো, সারদা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়াগায়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কালো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখল এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হয় 16-17 বছরের বালিকা। বিকেলে ও পাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞেস করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তিও ছিল। হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনও কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত স্বরে বললে, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন, সত্যিই অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কীরকম ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না, বউ যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিন রাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জৌলুস বজায় রাখে। এই বয়সের তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতি বইয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না। চক্রবর্তী গিন্নির সম্বন্ধে শান্তির কথা মনে হলো, কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এ পাড়ার ও পাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বরে যাবার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরের দিন আলোচনার একমাত্র দাঁড়ালো বিষয় হলো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানান রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেন কেমন কেমন, অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, আর নরমও থাকবে না।
ঠেলা বুঝবেন পাড়াগাঁয়ের, গলায় নেকলেস ঝুলোতে আমরাও জানি, বেশ একটু ঠেকারে, পাড়াগাঁয়ে মাটিতে যেন গুমরে পা পড়ছে না এমনই ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি, তা তো হবেই, বদ্যি বামুনের মেয়ে, বামুনের ঘরে এসেছে, ও 7 পুরুষের সৌভাগ্যী না। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু? কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকান নেই, অহংকার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতেই, কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কী করে, সাদা সিধে শাড়ি সেমিজ পরে তো ছিল, তবু খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা এক্কেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে, আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতিদার বাপের জন্মে কখনো অমন সাজানো ঘর ধরে বাস করেনি, ভারী ফিটফাট গোছালো বউটি। দিন 2 পরে ডোবার ঘাটে নববধূকে এক রাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধ অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। এ কথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটা যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়াগাঁয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝিবৌ বা ত্রিকালোত্তীর্ণ পৌর বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদে খোঁপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটল সৌগর হাত দিয়ে বাসন মাজছে। এ দৃশ্যটা খাপ খায় না, সকলের কাছেই এটা খাপ ছাড়া বলে মনে হলো। পৌরারাও ভেবে দেখলে গত 30-32 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটা প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন পীরতি মেয়ে, কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? না, ও হাতে কখনোই ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে, হাত দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যেই শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সব সময় দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বলে, বৌদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কী গো? শ্রীপতির বউ বলল, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি, অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি। কেন জানো? গায়ে ঘরে কে কী হয়তো মনে করবে। শান্তি বলল, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না গো বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন বাড়ির মধ্যে কে বেহালা না কি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতির বাড়িতে কে একজন বৈষ্ণব বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, 2 দণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ না কি বলে এরকম বেহালার মতো শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায়বউ বললেন, তাই ওবেলা নাইতে যাবার সময় শুনলাম বটে, সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি, বুঝি কোনো ফকির বৈষ্ণব ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বলল, উফ,
সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালো অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতির বইয়ের এসরাজ বাজনা অনেকক্ষণ মুখে কোনো কথা রইল না। চক্রবর্তী গিন্নি বললেন, আহা, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করল শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সে সেরকম নয়, বেশ মেয়েটি। তো এখানেই শেষ করলাম প্রথম পর্ব কিন্নর দলের। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।